আসসালামু আলাইকুম। এটেন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছে অনামিকা হাসান পুনম। শুরুতে বিআরবিকে বল সংবাদ শিরোনাম। বৃষ্টি ও পাহাড়ি ঢলে প্লাবিত চট্টগ্রাম, কক্সবাজার সহ পার্বত্য অঞ্চল। সড়ক, রেল, বিমান চলাচল ব্যাহত। সাজেকে আটকে আছেন পর্যটকরা। বন্দর নগরীতে নিহত 4। শেয়ার বাজার কারসাজির হোতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, সংসদে প্রধানমন্ত্রী। বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে পুঁজিবাজারে অনিয়ম তদন্তের আশ্বাস। জুলাই সনদ নিয়ে প্রতারণা করছে বিএনপি, মন্তব্য বিরোধী দলীয় নেতার। প্রতিশ্রুতি না রাখায় রাজনীতিবিদরা জনগণের বিশ্বাস হারাবে। ইরাকের কারবালা ও নাজাফে আয়াতুল্লাহ আলী খামিনির জানাজা, শোকাহত মানুষের ঢল। কাল ইরানের মাশহাদে দাফন। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার ও 3 পার্বত্য জেলার বিস্তীর্ণ নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় সড়ক, রেল ও বিমান যোগাযোগ ব্যাহত হচ্ছে। ভারী বৃষ্টিতে চট্টগ্রামে শিশুসহ 4 জন নিহত হয়েছে। দুর্যোগে লাখো মানুষ পানিবন্দী ও ঝুঁকির মধ্যে রয়েছেন। বিভিন্ন স্কুলে আশ্রয় নিয়েছে কয়েকশো পরিবার। জাহিদুল আলমের রিপোর্ট। টানা 2 দিনের অতি ভারী বর্ষণে দুর্যোগের জনপদে পরিণত হয়েছে চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রাম। কোথাও পাহাড় ধস, কোথাও আকস্মিক বন্যা আর রেকর্ড বৃষ্টিপাতে স্থবির হয়ে পড়েছে জনজীবন। প্রাণহানির পাশাপাশি বিচ্ছিন্ন হয়ে গেছে সড়ক, রেল ও আকাশ যোগাযোগ। চট্টগ্রামে 42 বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। টানা বর্ষণে নগরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বৃষ্টির প্রভাবে রেল লাইন পানির নিচে তলিয়ে যাওয়ায় কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। চট্টগ্রামে আটকে পড়েছে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস। বৈরী আবহাওয়ার কারণে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকেও ফ্লাইট চলাচল সাময়িক বন্ধ রয়েছে। ভারী বৃষ্টিতে পাহাড় ধসের ঘটনাও বেড়েছে। পাহাড়ি ঢলে তলিয়ে গেছে খাগড়াছড়ি রাঙামাটি সড়কের একাধিক অংশ। ফলে 2 জেলার মধ্যে সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। অনেক এলাকায় মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। সাজেকে আটকে পড়েছেন কয়েকশো পর্যটক। পাহাড় ধসের সম্ভাবনা রয়েছে। পাহাড়ের উপরে ঢালে কক্সবাজারেও শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। রোহিঙ্গা শিবিরে ঘটেছে অসংখ্য পাহাড় ধস। এতে ঝুঁকিতে পড়েছেন লাখো আশ্রয় প্রার্থী। বিভিন্ন স্থানে ক্ষয়ক্ষতি এড়াতে প্রশাসন ও স্বেচ্ছাসেবীরা সরিয়ে নিচ্ছেন ঝুঁকিপূর্ণ এলাকার মানুষকে। অন্যদিকে বান্দরবানে নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। আশ্রয়কেন্দ্রে উঠেছেন 2 শতাধিক পরিবার। সড়ক ডুবে যাওয়ায় বান্দরবান ও কক্সবাজারের সাথে আলীকদম উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। প্রশাসন বলছে, বৃষ্টি অব্যাহত থাকায় পরিস্থিতির আরও অবনতি হতে পারে। জাহিদুল আলম, এটিএন বাংলা। বৈরী আবহাওয়া, ভারী বৃষ্টি ও বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম বোর্ডের অধীনে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে পানি ঢুকে পড়েছে। পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বুধবার এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। মঙ্গলবার মধ্যরাতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এই তথ্য জানায়। এর আগে মঙ্গলবার রাতে পৃথক 2টি আদেশে প্রথমে চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি এবং পরবর্তীতে কক্সবাজার জেলার আজকের পরীক্ষা স্থগিত করা হয়েছিল। তবে পরিস্থিতির দ্রুত অবনতি হওয়ায় গভীর রাতে পুরো বোর্ডের পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত আসে। তবে দেশের অন্য সব শিক্ষা বোর্ডের পরীক্ষা পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। স্থগিত হওয়া পরীক্ষার নতুন তারিখ পরে জানানো হবে বলে শিক্ষা বোর্ড জানিয়েছে। দর্শক, এই মুহূর্তে চট্টগ্রামে রয়েছেন আমাদের সহকর্মী ইরফানুল হক। সরাসরি কথা বলছি তার সাথে। ইরফান, চট্টগ্রামের বন্যা পরিস্থিতির সবশেষ তথ্য আমাদেরকে বিস্তারিত জানান।
চট্টগ্রামের বন্যা পরিস্থিতি কিংবা জলাবদ্ধতার পরিস্থিতি যদি আমি বলি, শুরুতেই বলবো যে কিছুক্ষণ আগে বৃষ্টি থেমে গিয়েছে, যার ফলে আসলে যেই সকল নিম্ন এলাকাতে জলাবদ্ধতা তৈরি হয়েছে সেখানকার পানি আস্তে আস্তে ক্রমান্বয়ে কিন্তু পানিটা নামতে শুরু করেছে। আমরা নগরীর আগ্রাবাদ, চৌমোহনী, কাপাসগোলা, চকবাজার, 2 নম্বর গেট, মুরাদপুর সহ বেশ কিছু এলাকায় গিয়েছিলাম, দেখেছিলাম যে বৃষ্টি থামার সাথে সাথেই কিন্তু সেই পানি আস্তে আস্তে সেখান থেকে নেমে যেতে শুরু করেছে। অন্যদিকে এখন পর্যন্ত চট্টগ্রামে 4 জনে ভারী বৈরী আবহাওয়া এবং ভারী বর্ষণের কারণে পাহাড় ধসে 4 জনের মৃত্যু হয়েছে বলে আমাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। অন্যদিকে সকালে কিন্তু চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী যে ট্রেন ছিল সেই ট্রেনের যাত্রা বাতিল হয়েছে, এখন পর্যন্ত সেটি চালু হয়নি। এবং আমরা যারা রেলওয়ে কর্তৃপক্ষ আছেন তাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটি বলছিলেন যে আসলে রেল লাইন থেকে সম্পূর্ণভাবে যতক্ষণ পর্যন্ত পানি সরে যাবে না সেই লাইনটি তারা আসলে চালু করছে না, যেহেতু তারা সেক্ষেত্রে কোনো ধরনের ঝুঁকি নিচ্ছেন না। অন্যদিকে আমরা যে দেখেছিলাম যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন এবং সিডিএর চেয়ারম্যান, ওনারা দুজনেই কিন্তু যে সকল এলাকা বেশি ঝুঁকিপূর্ণ এবং যেখানে সবচেয়ে বেশি পানি উঠেছে সেখানে পরিদর্শন করেছেন এবং সাধারণ মানুষকে সতর্ক অবস্থানে থাকার জন্য আহ্বান জানিয়েছেন। অন্যদিকে আমরা যে সকল নিম্ন এলাকাতে পানি উঠেছে সেখানে গিয়েছি, সেই সকল সাধারণ মানুষ তারা আসলে ক্ষোভ প্রকাশ করছেন এবং তারা বলছেন যে আসলে এই যে মেগা প্রজেক্টগুলো নেওয়া হয়েছে সেই মেগা প্রজেক্টগুলো কেন বর্ষার মৌসুমের আগে শেষ হয়নি, এবং বর্ষার মৌসুমের আগে যদি আসলে শেষ না হয় তাহলে সাধারণ মানুষের যে কাজে কতটুকু লাগবে সেটি নিয়ে তারা খুব প্রকাশ করছেন। এবং তারা বলছেন যে আসলে অপরিকল্পিত নগরায়ন এবং দায়িত্বশীলদের দায়িত্বে অবহেলা এই ভোগান্তির তারা অন্যতম কারণ হিসেবে বিবেচনা করছে। সব মিলিয়ে যদি আসলে বন্দরনগরী চট্টগ্রামের কথা বলি, আমরা আবহাওয়া অধিদপ্তরের সাথে কথা বলেছি, তারা বলছেন যে আসলে এই বৈরী আবহাওয়া এবং চলমান যে বৃষ্টি সেই বৃষ্টি আরো 2 থেকে 3 দিন থাকবে বলে আমাদেরকে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে। তো এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ। ইরফান, আপনাকে ধন্যবাদ। দর্শক, চট্টগ্রাম থেকে আমরা সরাসরি কথা বলছিলাম আমাদের সহকর্মী ইরফানের সঙ্গে। দেশের 5 বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ভারতের উড়িষ্যার অবস্থানরত মৌসুমী স্থল নিম্নচাপটির একটি বর্ধিতাংশ বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে দেশের অধিকাংশ জায়গায় বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। এর জেরে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। কালকে বৃষ্টিপাতের তীব্রতা ঢাকায় একটু কম থাকবে, কিন্তু 10 এবং 11 তারিখে আবার ঢাকায় বৃষ্টিপাতের তীব্রতা বাড়তে পারে। তাছাড়া খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ এবং রংপুর বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং এই বৃষ্টিপাত আরও 2 থেকে 3 দিন অব্যাহত থাকতে পারে। শেয়ার বাজার কারসাজির সাথে জড়িতদের চিহ্নিত করে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংসদে তিনি বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে পুঁজি বাজারের অনিয়ম তদন্ত ও সুষ্ঠু বিচারের মাধ্যমে বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে সরকার বদ্ধপরিকর। শিক্ষা খাতে স্বৈরাচারের সময় শুধু ভবন নির্মাণই হয়েছে, মানব সম্পদের উন্নয়ন হয়নি বলেও মন্তব্য করেন সংসদ নেতা। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। দিনের কার্যসূচি অনুযায়ী এখন প্রশ্নকাল শুরু হচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে বুধবার সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। এক প্রশ্নের জবাবে সংসদ নেতা বলেন, দেশের কৃষি খাতকে নিয়ে সরকারের মহাপরিকল্পনা রয়েছে। আধুনিক প্রযুক্তি এবং তথ্য নির্ভর প্রিসিশন এগ্রিকালচার চালু করে উৎপাদন যে খরচ সেটি কমানো এবং কৃষকের আয় বৃদ্ধি করা অন্যতম একটি লক্ষ্য আমাদের। চীন সফরে আমরা তাদের সাথে চুক্তি স্বাক্ষর করেছি। আমাদের দেশে যে কাঁঠাল, চাইনিজ মানুষরা তারা খুব পছন্দ করে কাঁঠাল, আমরা এই দেশ থেকে ইনশাল্লাহ তাদের কাছে আমরা কাঁঠাল রফতানি করব। আমরা নিশ্চয়ই ইনশাল্লাহ বড় একটি বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হব। বিগত সরকারের আমলে শেয়ার বাজার কেলেঙ্কারি প্রসঙ্গে সংসদ নেতা বলেন, বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে কাজ করছে সরকার। ফ্যাসিবাদ সরকারের আমলে ধারাবাহিকভাবে শেয়ার মার্কেটের পতন ঘটিয়ে হাজার হাজার বিনিয়োগকারীদের নিঃস্ব করার জন্য যারা দায়ী তাদের চিহ্নিত করা সহ
তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে বর্তমান সরকার পরিকল্পনা গ্রহণ করেছে। ইতিমধ্যে শেয়ার মার্কেটে কেলেঙ্কারি অভিযোগ দুদক কর্তৃক অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করা হয়েছে, যার প্রেক্ষিতে কতিপয় ব্যক্তিকে চিহ্নিত করে মালামাল সহ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় সরকারি বিভিন্ন কোম্পানিকেও শেয়ার বাজারে আনার বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে বলে সংসদকে জানান তারেক রহমান। বর্তমান সরকার শেয়ার মার্কেটের স্থিতিশীলতা ফিরিয়ে আনা সহ বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারের জন্য বদ্ধপরিকর। মাননীয় স্পিকার, আপনি যদি গতকাল বা আজকের পত্রপত্রিকা খেয়াল করে থাকবেন, দেখবেন ধীরে ধীরে পুঁজি বাজারের অবস্থার পরিবর্তন ঘটছে এবং এটি ভালো করছে। সরকারের অনেকগুলো কোম্পানিকে আনা হয়নি, সরকারি কোম্পানি, এগুলো আমরা অ্যাসেস করে দেখব। যদি সুপারিশ থাকে যে এগুলোকে পুঁজিবাজারে এনলিস্ট করলে আমরা ভালো ফলাফল পাবো, অবশ্যই আমরা সেই পদক্ষেপ গ্রহণ করব। শিক্ষা খাতে আমূল পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রী বলেন, নারীদের জন্য অনার্স বা ডিগ্রি পর্যন্ত ফ্রি শিক্ষার পরিকল্পনা রয়েছে সরকারের। স্বৈরাচারের সময় শুধু বিল্ডিং হয়েছে, কিন্তু হিউম্যান রিসোর্সের কোনো উন্নতি হয় নাই। আমরা এবার অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা ব্যবস্থা ফ্রি করতে চাই, ডিগ্রি বা অনার্স পর্যন্ত। প্রাইমারি এবং সেকেন্ডারি এই শিক্ষকদের সম্মানই বাড়ানো প্রয়োজন বলে আমরাও মনে করি। আমরা শিক্ষা খাতে বাজেট 5 বছর শেষে 5% নিয়ে যেতে চাই। সমাজের সব জায়গার বৈষম্য দূর করা বর্তমান সরকারের মূল লক্ষ্য বলেও সংসদকে আশ্বস্ত করেন সরকার প্রধান। শুধু ট্রেনিং না, ট্রেনিং এর সাথে ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। প্রত্যাশা করি জুলাই সনদ নিয়ে বিএনপি প্রতারণা করছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে 11 দলীয় ঐক্য আয়োজিত সেমিনারে তিনি এই কথা বলেন। বিএনপি জুলাই সনদ নিয়ে যে তামাশা শুরু করেছে তাতে ভবিষ্যতে জনগণ রাজনীতিবিদদের আর বিশ্বাস করবে না বলেও জানান তিনি। কোনো ফ্যাসিবাদকে আর মেনে নেওয়া হবে না বলেও জানান জামাতের আমির। খায়রুল ইসলামের রিপোর্ট। জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের বিচার শীর্ষক সেমিনারের আয়োজন করে 11 দলীয় ঐক্য। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে আয়োজিত এ সেমিনারে উপস্থিত ছিলেন জামায়াত ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান সহ 11 দলের শীর্ষ নেতারা। জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহত পরিবারের সদস্যরা অংশ নেন সেমিনারে। এতে জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানায় শহীদ ও আহত পরিবারের সদস্যরা। গণহত্যার প্রমাণ থাকার পরও নিষিদ্ধ সংগঠনের বিচার কচ্ছপের গদিতে চলছে অভিযোগ করে সেমিনারে জোটের কেন্দ্রীয় নেতারা বলেন, দেশের মানুষ আর রক্তপাত দেখতে চায় না, তাই গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। জুলাইকে অস্বীকার করা বিএনপি সরকারের পক্ষে তখনই সম্ভব যখন তারা নতুন করে ফ্যাসিস্ট হতে চায়, যখন তারা নতুন করে ভারতের সামনে মাথা নত করতে চায়। বাংলাদেশের মানুষেরা একটা গণতান্ত্রিক উপায়ের মধ্য দিয়ে রাষ্ট্রটার একটা কাঙ্ক্ষিত সংস্কারের রূপান্তর তারা দেখতে চায়। গণভোটের রায় বিএনপি কিন্তু ইচ্ছা করে না মেনে রাজনীতিতে ইচ্ছা করে একটা সংকট তৈরি করেছে। দেশের মঙ্গলের জন্য এবং আপনার সুবিধার জন্য আমরা যে সংস্কারের কথা বলছি এগুলি মেনে নেন। জুলাই বিপ্লবের চেতনাকে বাংলাদেশ থেকে হত্যা করবে, সুপরিকল্পিতভাবে তারা সুচিন্তিতভাবে সেই ধরনের পদক্ষেপগুলো একটার পর একটা নিয়ে যাচ্ছে। বিএনপিকে গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানান বিরোধী দলীয় নেতা। তারা এই সংসদে দাঁড়িয়ে বলেছিলেন জুলাই চার্টার একটা অন্তহীন প্রতারণার দলিল, আর এই সংসদেই দাঁড়িয়ে তারা আবার প্রমাণ করলেন তারাই জাতির সাথে অন্তহীন প্রতারণা করেছেন। কোনো ফ্যাসিবাদকে আর মেনে নেওয়া হবে না বলেও জানান বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। গণভোট হয়েছে দেশের পচা রাজনীতির আমূল পরিবর্তন সাধনের জন্য। কেউ শালীনতার সীমা লঙ্ঘন করে জুলাইকে অপমান করার দুঃসাহস আর দেখাবেন না। যদি দেখান, মনে রাখবেন এই যুব সমাজ, এই জনতা এখনো ঘুমিয়ে যায়নি। যারা সশস্ত্র বাহিনীর সামনে খোলা হাতে দেশপ্রেম নিয়ে দাঁড়াতে পেরেছিল, আজও তারা দাঁড়িয়ে আছে। গণভোটের রায় বাস্তবায়নে কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন জামায়াতের আমির। খায়রুল ইসলাম, ATN বাংলা, ঢাকা। ইরাকের পবিত্র শহর কারবালাতে ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনির জানাজা অনুষ্ঠিত হয়েছে। লাখো মানুষের উপস্থিতিতে এই জানাজা হয়। এর আগে পবিত্র শহর নাজাফে শ্রদ্ধা নিবেদন ও জানাজার আনুষ্ঠানিকতা হয়। সকালে প্রথম জানাজা স্থলে যাওয়ার সময় কফিনবাহী গাড়িকে ঘিরে শোকাহত মানুষের ঢল নামে। এ সময় লাখো ইরাকি খামিনির প্রতিকৃতিতে হাতে শেষ শ্রদ্ধা জানান।
এরপর মরদেহ আবারও ইরানে নেওয়া হবে। বৃহস্পতিবার জন্মস্থান মাশহাদের ইমাম রেজা মাজার প্রাঙ্গণে তাকে দাফন করা হবে। জাহিদুল আলমের রিপোর্টে বিস্তারিত। মঙ্গলবার রাতে ইরাকের নাজাফ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় আয়াতুল্লাহ আলী খামেনি ও তার পরিবারের সদস্যদের মরদেহ বহনকারী বিমান। বিমানবন্দরে রাষ্ট্রীয় মর্যাদায় কফিন গ্রহণ করেন ইরাকের প্রধানমন্ত্রী আলী আল জাইদি। এ সময় সর্বোচ্চ সামরিক সম্মান জানানো হয় এই ধর্মীয় নেতাকে। তার জানাজা উপলক্ষে ছুটি ঘোষণা করেছে ইরাক সরকার। সকালে নাজাফে অনুষ্ঠিত হয় মূল শোভাযাত্রা। এ শহরে আগতদের বেশিরভাগই ছিল ইরাকের মধ্য ও দক্ষিণাঞ্চল এবং ইরান ও লেবানন থেকে আসা মানুষ। এ সময় প্রিয় নেতাকে শ্রদ্ধা জানাতে লাখ লাখ মানুষের ঢল নামে। ইরাকে প্রথম জানাজা স্থল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র মাজার প্রাঙ্গণে যাওয়ার পুরোটা পথেই চলে শোকের মাতম। এরপর পবিত্র শহর কারবালাতেও অনুষ্ঠিত হয় শ্রদ্ধা নিবেদন ও জানাজা। বৃহস্পতিবার জন্মস্থান মাশহাদের ইমাম রেজা মাজার প্রাঙ্গণে তাকে দাফন করা হবে। জাহিদুল আলম, এটিএন বাংলা। চূড়ান্ত হয়েছে বিশ্বকাপের রোমাঞ্চকর কোয়ার্টার ফাইনালের সূচি। বাংলাদেশ সময় বৃহস্পতিবার দিবাগত রাত 2টায় প্রথম কোয়ার্টার ফাইনালে ভ্যানকুভারে মুখোমুখি হবে ফ্রান্স ও মরক্কো। পরদিন শুক্রবার দিবাগত রাত 1টায় লস অ্যাঞ্জেলেসে মুখোমুখি হবে স্পেন ও বেলজিয়াম। শনিবার দিবাগত রাত 3টায় মায়ামিতে লড়বে নরওয়ে ও ইংল্যান্ড। আর রোববার সকাল 7টায় কানসাস সিটিতে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রতিপক্ষ ইতিহাস গড়া সুইজারল্যান্ড। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ বেশ কিছু বিষয় পরিবর্তন করে আনা সংবিধানের 15 সংশোধনীর বিষয়ে আপিলের রায় আগামীকাল। সব পক্ষের শুনানি শেষে প্রধান বিচারপতি জুবাইর রহমান চৌধুরী নেতৃত্বাধীন 4 বিচারপতির বেঞ্চ রায়ের এই দিন ঠিক করেন। সংবিধানের মৌলিক বিষয়গুলো ছাড়া রাষ্ট্রের নীতি নির্ধারণী বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব জাতীয় সংসদের হাতে ছেড়ে দেওয়া উচিত বলে মনে করছে রাষ্ট্রপক্ষ ও জামাতে ইসলামী। আরও জানাচ্ছেন হুমায়ুন চিশতি। হ্যাঁ পক্ষে ভোট পড়েছে 291টি। 2011 সালের 30 জুন নবম জাতীয় সংসদে সংবিধানের 15 সংশোধনী পাশ করে আওয়ামী লীগ সরকার। ওই সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংক্রান্ত সংবিধানের 13 সংশোধনী বাতিল করা সহ সংবিধানের 54টি ক্ষেত্রে সংযোজন, পরিমার্জন ও প্রতিস্থাপন করা হয়। 24-এর গণ আন্দোলনের রাজনৈতিক পট পরিবর্তনের পর আবারও আলোচনায় আসে 15 সংশোধনী। এ বিষয়ে আলাদা দুটি রিটের পরিপ্রেক্ষিতে 2024 সালের 17 ডিসেম্বর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোটের বিধান পুনর্বহাল করে রায় দেন হাইকোর্ট। 15 সংশোধনীর 5টি অনুচ্ছেদ বাতিল করে বাকি বিধানগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব ছেড়ে দেওয়া হয় পরবর্তী জাতীয় সংসদের ওপর। পরে রায়ের বিরুদ্ধে 3টি আপিল হয়। বুধবার সব পক্ষের শুনানি শেষে রায়ের জন্য দিন ঠিক করেন সর্বোচ্চ আদালত। এটা সংবিধানের সাথে এক ধরনের প্রতারণা হয়েছে। দেশে একটা কর্তৃত্ববাদী ব্যবস্থা চালু করার জন্য এটা করা হয়েছে। সবচেয়ে গুরুতর সমস্যা হচ্ছে যে এটাতে জনগণের মতামত গণভোটের মাধ্যমে নেওয়ার কথা ছিল, কিন্তু কোনো গণভোট অনুষ্ঠিত হয়নি। তো আমি বলেছি যে এই কারণে এই সংশোধনী পুরোটাই বাতিল হওয়া উচিত। এই 15 সংশোধনী পুরোটা বাতিল করবেন না, এটি আমাদের প্রত্যাশা। পুরোটা বাতিল করলে বেশ কিছু ভ্যাকুয়াম বা শূন্যতা দেখা দিবে। এই শূন্যতা সাংবিধানিক শূন্যতার জন্ম দিবে। এই জন্য এর বৃহৎ অংশ বর্তমান নির্বাচিত সংসদের উপর ছেড়ে দিলে তারা সেখানে সিদ্ধান্ত নেবেন এর মধ্য থেকে কোনটা রাখবেন আর কোনটা রাখবেন না। সংবিধানের মৌলিক কাঠামোর সাথে সাংঘর্ষিক ধারাগুলো বাতিল করে নীতি নির্ধারণী বিষয়গুলো জাতীয় সংসদের হাতে ছেড়ে দেওয়ার পক্ষে মত রাষ্ট্রপক্ষের। রাষ্ট্রপক্ষও চায় না বাকশাল ফিরে আসুক। আদালত আগামীকাল বৃহস্পতিবার এটা চূড়ান্ত রায় ঘোষণার জন্য দিন ধার্য করেছেন। হাইকোর্টের রায়টা যদি অ্যাজ ইট ইজ আজকে পর্যন্ত ধরে রাখি, তাহলে তো 4টি বিষয়ের বাইরে বাকিটা সংসদ থেকে যেতেই হবে। সংবিধানের মৌলিক কাঠামো পরিপন্থী কোনো যদি সংশোধনী হয়, কোনো বিধান সংযুক্ত করা হয়, তাহলে বাতিল করার যে বিধান এবং যে রায় ইতিপূর্বে প্রচারিত হয়েছে আমরা সেটাও বলেছি। আবার অ্যাট দ্য সেম টাইম সংবিধান বহির্ভূত যদি কোনো প্রভিশন যদি 15 সংশোধনীর মধ্যে থেকে থাকে, সেটিও পূর্বের রায়ের নজিরের আলোকে সেগুলো বাতিল চেয়েছি। বৃহস্পতিবার আপিল বিভাগের রায়ের মাধ্যমে অবসান ঘটবে সংবিধানের 15 সংশোধনীর আইনি জটিলতা। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা।
প্রেক্ষাপট এক না হলেও আসন্ন স্থানীয় নির্বাচনে জাতীয় নির্বাচনের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় নির্বাচন কমিশন। এতে ভোট কেন্দ্র স্থাপন থেকে শুরু করে সার্বিক প্রস্তুতি সাজানো হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। রাজধানীর একটি হোটেলে নির্বাচন পর্যবেক্ষণ সংক্রান্ত বিভিন্ন সুপারিশ, সংস্কারের অগ্রাধিকার এবং বাস্তবায়নের বিষয়ে ইসির সঙ্গে বিদেশি বিভিন্ন সংস্থার সংলাপের উদ্বোধনীতে এসব জানান তিনি। Bangladesh Election Commission welcomes input from different stakeholders. We have received 19 recommendations, specific recommendations. The local government elections will be conducted as per those law. However, there are common grounds. There are many common grounds. For example, the procedure followed at the voting center. These are very common in nature. So, recommendations from the national elections will be, in part, very vital for the election at the local level. গত 24 ঘন্টায় হাম উপসর্গে 3 জনের মৃত্যু হয়েছে। নতুন আক্রান্ত 902 জন। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 3 জনই ঢাকা বিভাগে মারা গেছে। এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট মৃত্যু বেড়ে হয়েছে 745 জন। বাংলাদেশ ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীদের মধ্যে উচ্চ পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ এবং পাকিস্তান প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দেশটির মাদক নিয়ন্ত্রণ বিষয়ক মন্ত্রী সৈয়দ মহসিন নাকভি। বৈঠকে দ্বিপাক্ষিক নিরাপত্তা সহযোগিতা, আঞ্চলিক স্থিতিশীলতা, মাদক চোরাচালান প্রতিরোধ, আধুনিক নগর নিরাপত্তা নিশ্চিতকরণ, পুলিশ বাহিনীর সক্ষমতা বৃদ্ধি এবং রোহিঙ্গা সংকটসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়। পরে বাংলাদেশ ও ভিয়েতনামের স্বরাষ্ট্রমন্ত্রীদের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। ঢাকার দূষণ কমাতে 4 থেকে 5 বছর সময় লাগবে বলে জানিয়েছেন পরিবেশ মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু। সচিবালয়ে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, বিভিন্ন বৈশ্বিক সূচকে বাংলাদেশের অবস্থান উন্নত করতেও সময় লাগবে। রাজধানীর শব্দ দূষণ নিয়ন্ত্রণে সরকার কঠোর অবস্থানে যাবে বলেও জানান তিনি। পরিবেশ মন্ত্রী বলেন, ইট ভাটার কারণে কিছু পরিবেশ দূষণ হলেও সব ভাটা বন্ধ করলে উন্নয়ন কার্যক্রম ব্যাহত হবে। তবে অবৈধ ইট ভাটা বন্ধ করে পরিবেশ বান্ধব ব্লক ইটের ব্যবহার বাড়ানো হবে বলে জানান তিনি। প্রতিটি উপজেলা থেকে আরম্ভ করে জেলা, শহর এবং মহানগর এর আমাদের কঠিন পর্যায়ে ব্যবস্থাপনাটাকে একদম ঠিক করা, আধুনিকরণ করা। আমরা 180 দিনের ভিতরে একটা কর্ম পরিকল্পনা গ্রহণ করছি, যেটা আমাদের ম্যানিফেস্টো অনুযায়ী আমরা আগামী 5 বছরের ভিতরে ইনশাল্লাহ বাস্তবায়ন করব। এবারে অর্থ সংবাদ। হাসপাতালের কার্যক্রম বন্ধ থাকায় ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত আদ্দিন উইমেন্স মেডিকেল কলেজের 7 শতাধিক দেশি বিদেশি শিক্ষার্থী। তারা জানান, ভর্তি হওয়া মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ইন্টার্ন শেষ করতে না পারলে গ্রহণযোগ্যতা হারাবে গ্র্যাজুয়েশন সনদ। মেডিকেল কলেজ কর্তৃপক্ষ বলছেন, বিদেশি শিক্ষার্থীদের ডিগ্রি নিয়ে কোনো ধরনের জটিলতা তৈরি হলে বদনাম হবে বাংলাদেশের। মিজান শাহজাহানের রিপোর্ট। ঢাকায় 3টি, খুলনা ও যশোরে একটি করে মোট 5টি মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে আদ্দিন ফাউন্ডেশনের। এর মধ্যে মগবাজার আদ্দিন ওমেন্স মেডিকেল কলেজের শিক্ষার্থী সংখ্যা 646, দেশি 437 ও বিদেশি শিক্ষার্থী 209 জন। ইন্টার্নি করছেন 54 জন দেশি শিক্ষার্থীর পাশাপাশি 32 জন বিদেশি শিক্ষার্থী। অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনাকে কেন্দ্র করে মগবাজার আদ্দিন হাসপাতালটি বন্ধ থাকায় বিপাকে পড়েছেন তারা। তাবেন্দা সৌরা কাশ্মীর থেকে অনেক স্বপ্ন নিয়ে ঢাকা শহরে এসেছেন। ভর্তি হয়েছেন আদ্দিন উইমেন্স মেডিকেল কলেজে। ভালো ডাক্তার হওয়ার আশায় সৌরার মতোই কাশ্মীর থেকে এসেছেন তাবেন্দা ফায়াজ। তাদের দু চোখে এখন কেবলই অন্ধকার। বলেন, কোনো কারণে হাসপাতালটি চালু না হলে ভারতের রাষ্ট্রীয় আইন অনুযায়ী গ্রহণযোগ্যতা হারাবে তাদের সনদ। यहाँ पे बहुत ज़्यादा लो कॉस्ट में ट्रीटमेंट्स हो जाते हैं, जिसकी वजह से जो अंडर प्रिविलेज लोग या
middle class लोग या we say poor लोग होते हैं they are suffering so much from all of the situations that they are শুধু বিদেশি নয়, দেশি শিক্ষার্থীরাও আছেন শঙ্কায়। সরকারের এমন কোনো পরিস্থিতি আমরা চাই না, ওই রকম শিকার হতে চাই না যার কারণে আমাদের লাইফটা নষ্ট হয়ে যাক। আদ্দিন মেডিকেল কলেজ সমূহের সহকারী পরিচালক সিদ্দিকুর রহমান সুমন জানান, তাদের পাঠ্যক্রম ও শিক্ষার মান আন্তর্জাতিক মানের হওয়ায় দিন দিন বাড়ছে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা। এতে একদিকে রাষ্ট্রীয় কোষাগারে যুক্ত হচ্ছে রেমিট্যান্স, অন্যদিকে বিদেশের মাটিতে সমুন্নত হচ্ছে দেশের ভাবমূর্তি। 18টা ব্যাচ চলতেছে এমবিবিএস এবং এখানে 100 স্টুডেন্ট পার ব্যাচে, এবং যার ফলে এবং এখানে ফরেন স্টুডেন্ট 45% বিদেশি স্টুডেন্ট রয়েছে। তো যে মেডিকেল কলেজে সে স্টুডেন্ট পড়বে ওখান থেকে ইন্টার্নি তাকে শেষ করতে হবে। 7 শতাধিক ভবিষ্যৎ ডাক্তারের কথা বিবেচনা করে দ্রুত হাসপাতালের কার্যক্রম শুরুর অনুমতি দেওয়ার দাবি শিক্ষার্থী ও অভিভাবকদের। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। আন্তর্জাতিক সংবাদ। ইরানের সাথে চলমান যুদ্ধবিরতি শেষ হয়ে গেছে, এমন ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে ক্ষমতাসীন সরকারকে অসুস্থ বলেও মনে করেন তিনি। তুরস্কের রাজধানী আঙ্কারায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সম্মেলনের বিরতিতে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। সম্প্রতি হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে ইরানের হামলা চুক্তির স্পষ্ট লঙ্ঘন বলেও জানান তিনি। এদিকে হামলার অভিযোগ এনে আবারও ইরানের তেল রপ্তানির উপর নিষেধাজ্ঞা কঠোর করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তাদের দাবি, হামলার পেছনে ইরানের সংশ্লিষ্টতার প্রাথমিক ইঙ্গিত পাওয়া গেছে, যদিও এই ঘটনায় এখনও দায় স্বীকার করেনি ইরানি সামরিক বাহিনী। আয়ুর্বেদ ও হোমিওপ্যাথিক চিকিৎসা সেবার মান উন্নয়নে দক্ষ জনবল গড়তে সরকারি পৃষ্ঠপোষকতা প্রয়োজন বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্ট খাতের পেশাজীবীরা। রাজধানীতে ইউনানি আয়ুর্বেদিক গ্র্যাজুয়েট ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আগড্যাব আয়োজিত কর্মশালায় সংগঠনের নেতারা বলেন, আয়ুর্বেদিক ও হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতি শুধু রোগ নিরাময় করে না, এই চিকিৎসা ব্যবস্থা মানুষের জীবনযাপনের জন্য প্রাকৃতিক পদ্ধতির শিক্ষা দেয়। সুস্বাস্থ্যের বাংলাদেশ বিনির্মাণে ইউনানি আয়ুর্বেদিক ও হোমিওপ্যাথিক চিকিৎসার ভূমিকা শীর্ষক এই কর্মশালায় সংশ্লিষ্ট খাতের চিকিৎসক, গবেষক ও বিশেষজ্ঞরা অংশ নেন। এবারে খেলার খবর। সিরিজ বাঁচানোর চ্যালেঞ্জ নিয়ে দ্বিতীয় ওয়ানডেতে আগামীকাল জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। হারারে স্পোর্টস ক্লাব মাঠে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর 1:30টায়। পেসার নাহিদ রানার রেকর্ড বোলিংয়ের পরও ব্যাটিং ব্যর্থতায় প্রথম ওয়ানডেতে হারতে হয়েছে সফরকারীদের। ফলে 3 ম্যাচে সিরিজে 1-0 ব্যবধানে পিছিয়ে পড়েছে মিরাজের দল। সিরিজ রক্ষা এবং ট্রফি জয়ের আশা বাঁচিয়ে রাখতে এই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই ফিল সিমন্সের শিষ্যদের। অন্যদিকে ঘরের মাঠে দারুণ ফর্মে থাকা জিম্বাবুয়ে চাইছে এই ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিতে। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। বৃষ্টি ও পাহাড়ি ঢলে প্লাবিত চট্টগ্রাম, কক্সবাজার সহ পার্বত্য অঞ্চল, সড়ক, রেল, বিমান চলাচল ব্যাহত। সাজেকে আটকে আছেন পর্যটকরা, বন্দর নগরীতে নিহত 4। শেয়ার বাজার কারসাজির হোতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে সংসদে প্রধানমন্ত্রী। বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে পুঁজি বাজারের অনিয়ম তদন্তের আশ্বাস। জুলাই সনদ নিয়ে প্রতারণা করছে বিএনপি, মন্তব্য বিরোধী দলীয় নেতার। প্রতিশ্রুতি না রাখায় রাজনীতিবিদরা জনগণের বিশ্বাস হারাবে। ইরাকের কারবালা ও নাজাফে আয়াতুল্লাহ আলী খামিনির জানাজা, শোকাহত মানুষের ঢল। কাল ইরানের মাশহাদে দাফন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।